দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। লন্ডন স্টুডিও থেকে আমি বুলবুল হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো তারেক রহমানের প্রত্যাবর্তন এবং নেতৃত্বের যে নতুন পরীক্ষা, যে সম্ভাবনা, যে চ্যালেঞ্জ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে ভার্চুয়ালি যুক্ত করেছি দুজন অতিথিকে। শুরুতেই আমাদের অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারপরে আলোচনায় প্রবেশ করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আখতার সোবহান খান মাসরুর। তিনি বামধারার রাজনীতির সঙ্গে যুক্ত এবং ৯০-এর যে গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী, ছাত্রনেতা। ডক্টর মাসরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক। জনাব হেলাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের শুরুটা আপনাকে দিয়ে আমরা করতে চাই। আমরা জানি যে ১৭ বছর, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়েছেন, নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান, এবং স্বাভাবিকভাবেই গত ১৭ বছরে দলকে তিনি যেভাবে পরিচালনা করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, সেটির সঙ্গে ইন পার্সন, বা ইংরেজিতে একটা শব্দ আছে প্রক্সিমিটি, মানে শারীরিক নৈকট্য, অর্থাৎ দেশে গিয়ে তার নেতাকর্মীদের সঙ্গে যে ইন্টারাকশন বা দল পরিচালনার পার্থক্যটা কি, মানে চ্যালেঞ্জটা কি বলে আপনি মনে করছেন? প্রথমে এটি দিয়ে শুরু করি, জনাব হেলাল। জি, ধন্যবাদ। তিনি ১৭ বছর পরে আপনার দেশে প্রত্যাবর্তন করলেন এবং বিজয়ী বেশে। এটা একটা প্রথম দিক, যে ২৪-এর গণ অভ্যুত্থানের আপনার অন্যতম নায়কদের মধ্যে একজন তিনি দেশে আসলেন। এবং আপনি দেখবেন যে পলিটিক্যাল ইভেন্টস যেটা হলো, তাকে সম্ভাষণ জানানোর জন্য তাকে সেটা কিন্তু একটা ব্যাপক জনসমাগম, যেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত সমাগম একজন নেতা যখন ফিরে আসলেন তাকে সম্ভাষণ জানানোর জন্য, এইটা তার জনপ্রিয়তার একটা মাপকাঠি, তিনি কতটা জনপ্রিয়। কারণ আপনি বক্তব্যের প্রথমেই বলেছেন যে ভার্চুয়াল জগতে তিনি দলকে ঐক্যবদ্ধ করেছেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, এবং তার নেতৃত্বের একটা বড় কোয়ালিটি ছিল এই ঐক্যবদ্ধ করার পিছনে, যে মোটিভেট করতে পারে জনগণকে। প্রিভিয়াস হিস্ট্রি একটু বলে নিচ্ছি। আপনি দেখেছেন যে আমাদের দল বিএনপি যখন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ ভাবে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো আন্দোলন করেছে, তখনই আমাদের উপর ক্র্যাকডাউন হয়েছে। এই ক্র্যাকডাউন হওয়ার পরেও তারেক রহমানের আহ্বানে মানুষ নদীর সাঁতরে, কখনো সাইকেলে, তারপরে চড়ে, কখনো পায়ে হেঁটে, কখনো কলার ভেলায় চড়ে আপনার তার আহ্বানে জনসভাগুলো গিয়েছে। এটা বলছে আমি এই জন্য, তার যে মোটিভেশনাল পাওয়ার টু দ্য পিপল, এটা কিন্তু নেতৃত্বের একটা বড় গুণ। তার সাথে কিন্তু হেলাল, এখন এই মুহূর্তে তো একটা খুব কমপ্লেক্স একটি পলিটিক্যাল সিনারিওর ভেতরে আছি। এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো কি, যদি একটু বলেন। এই মুহূর্তে আমি যেটা বলছি, যে দেখেন, চ্যালেঞ্জটা হলো যে আমাদের নেতা তারেক রহমান তিনি বলছেন যে নতুন বাংলাদেশের কথা। সবার আগে বাংলাদেশ একটা স্লোগান দিয়েছে, এটা হলো ফরেন পলিসির জন্য বলেছে, এটা আমি পরে বলবো। এখন বড় চ্যালেঞ্জ হলো যে নিউ ডাইমেনশন এবং একটা ব্রেক থ্রু আনা পলিটিক্সে। আমাদের পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, পুরনো যে সংস্কৃতি ছিল, যে সমস্ত এনার্কি ছিল, যে সমস্ত কনফ্লিক্ট গুলো ছিল, এগুলো সব তিনি দূরে রেখে, প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি বাদ দিয়ে তিনি বলছেন যে নতুন দিনের রাজনীতি। তিনি তার পলিটিক্যাল কর্মসূচির কথা বলেছেন, তিনি তার ইকোনমিক পলিসির কথা বলেছেন। আমরা সেই ডিটেইলে আসবো। আমরা ডক্টর মাসরুরের কাছে যাবার আগে আপনার কাছে একটু ব্রিফলি জানতে চাই জনাব হেলাল, সেটি হচ্ছে যে দেশে ফেরার পরে যে জনসমাবেশের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, হ্যাঁ, এবং সেটি অনেক পত্রিকা সেটিকে লিড করেছে এবং এটি নিয়ে অনেক আলোচনাও হচ্ছে। আপনার কাছে কি কোনো ধরনের কোনো ইন্ডিকেশন আছে যে এই প্ল্যানটা কি কোনো নতুন চমক হিসেবে আসবে, মানে নাকি এটা এক ধরনের রেটরিক? দেখেন, তিনি বলছে যে মার্টিন লুথার কিংকে তিনি উদ্ধৃতি দিয়ে বলছেন যে মার্টিন লুথার কিং বলতো যে আই হ্যাভ এ ড্রিম, তাই না? উনি বলছেন যে হ্যাঁ, ড্রিম তো থাকবেই, তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ আমি যেটা বলছি যে ড্রিম ট্রান্সফর্ম ইনটু থট। আপনার স্বপ্ন যখন চিন্তায় পর্যবসিত হয়, সেই চিন্তাগুলোকে আপনার এন্টারপ্রাইজ বা উদ্যোগ নেওয়ার জন্য একটা প্ল্যানের প্রয়োজন হয়। আপনি স্বপ্ন দেখলেন, আমাদের দেশে কিন্তু স্বপ্ন দেখা রোগ, এটা রাজনীতিবিদদের একটা
বিরাট রোগ, যে শুধু স্বপ্নই দেখে, এটার বাস্তবায়ন এবং এটা নিয়ে চিন্তা করার আহ, তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। তিনি তাই বলছেন যে মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করে যে তিনি বলতেন আই হ্যাভ এ ড্রিম, দ্যাট মিনস তিনি স্বপ্নকে ইগনোর করছেন না, তিনি বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান। নিশ্চয়ই। অর্থাৎ ড্রিম যখন স্বপ্নে আপনার চিন্তায় পর্যবসিত হয়, সেই চিন্তার একটা এক্সিকিউশনের জন্য তার একটা প্ল্যান আছে। সেই প্ল্যানের জন্য তিনি বলছেন যে আমি যেটা বলছি, তার পলিটিক্যাল কর্মসূচি এবং ইকোনমিক কর্মসূচিকে তিনি 8টি ভাগে ভাগ করেছেন। আমাদের আপনার দারিদ্র্য বিমোচনের জন্য, আমাদের হেলথ পলিসি, আমাদের ইকোনমিক পলিসি, এগ্রিকালচার পলিসি, এইগুলো লিটারেচার আকারে কিন্তু আমাদের আগেই দিয়েছে, আমরা জনগণের কাছে তা ডিস্ট্রিবিউটও জি, করেছি। না আমি আমাদের বলছি যে মানুষ জানতে চায় যে এই প্ল্যানটা নতুন কিছু কিনা, মানে নতুন কোনো চমক আসছে কিনা, মানে সেটা আপনি জানেন এই কিনা। চমকটা বলছি, দেখেন 31 দফা হলো আগামীতে রাষ্ট্রটা কিভাবে চলবে। আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্মিলিতভাবে আমরা যে 31 দফা দিয়েছি, আর সেটা হলো আগামীতে রাষ্ট্রটা মানুষ কিভাবে দেখতে চায়, উনি কিভাবে দেখতে চায় সেটা মানুষের কাছে বললেন। কিন্তু এই 31 দফা কিন্তু ম্যাগনা কাটা না, বা 31 দফা যে স্থিতিশীল থাকবে তাও না, এটার সাথে আবার যোজন বিযোজন হতে পারে। কারণ এটা আপনার একটা স্ট্যাটিক কোনো বিষয় না। আবার তিনি এবার নির্বাচনকে লক্ষ্য করে তিনি বিশেষ করে বলছেন যে যদি নির্বাচিত হই তাহলে যে 8টি দফা তিনি দিয়েছেন দেশ গড়ার স্বপ্ন, আপনার এই 8টি দফা দেওয়ার আগে তিনি অসংখ্য ওয়ার্কশপ করেছেন তরুণদের নিয়ে, বিভিন্ন ট্যালেন্টদের নিয়ে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আমরা অনেক ওয়ার্কশপ করেছি। সেখান থেকে যে বক্তব্যগুলো আসছে সেটাকে সাম আপ করে তিনি 9 দফা দিয়েছেন। এইটা হলো তার এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা যে ইকোনমিক পলিসি এবং পলিটিক্যাল পলিসিগুলো অ্যাডাপ্ট করব বা ইমপ্লিমেন্ট করব, এর জন্য তিনি জাস্টিসকে প্রাধান্য দিয়েছেন। জাস্টিস, এই জন্য তিনি বলেছেন যে ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ন্যায়প্রণতা, সেটাকে তিনি মডেল হিসেবে আনছেন। ন্যায়প্রণতাকে আসবো আপনার কাছে জনাব হেলাল আবারও। আমি একটু বলি, তিনি একটা কথা বলছেন, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার কথা বলছে, নিরাপত্তার কথা বলছেন তিনি, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা। আরেকটা কথা বলছেন যে গণমাধ্যম বা মানুষের কথা বলা, এই যে ফ্রিডম অফ এক্সপ্রেস, রাইট টু টক, এই যে মানে মানুষের কথা বলার স্বাধীনতা, সেটা তিনি এনশিওর করছেন যে মানুষকে কথা বলতে দিতে হবে। এইগুলো এবার আমার দৃঢ় বিশ্বাস রাজনীতিতে একটা নতুন একটা ব্রেক থ্রু আনবে, একটা পরিবর্তন। আসবো আপনার কাছে জনাব হেলাল আবারও। আমি ডক্টর মাসুর আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন, মানে আপনি যদি আপনার জায়গা থেকে বা আপনার বিশ্লেষণের জায়গা থেকে একটু বলেন যে একটা হচ্ছে রিমোটলি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে দিক নির্দেশনা দেওয়া, ভাবনা শেয়ার করা, কৌশলগুলো শেয়ার করা, আরেকটি হচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতি এবং মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেটি আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী রেজিমের পতনের পরেও যখন একটি সুযোগ ছিল নিজেদেরকে কনস্ট্রাকটিভ একটা ধারায় বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে আসার, সেখানে আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে চাঁদাবাজি থেকে শুরু করে দলীয় কোন্দল, অনেক অনেক অভিযোগ এসছে দলীয় কোন্দলের, এবং সেগুলো নিয়ে অ্যাপারেন্টলি তারেক রহমান নিজেও খুব বিরক্ত হয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, ব্যবস্থাও নেওয়া হয়েছে সাংগঠনিকভাবে। তো ওনার এই ফিরে আসা এবং দলের নেতৃত্বে সরাসরি কাজ করবার যে সুযোগটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা করেন ডক্টর মাসরুর। আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে কোনো নাগরিকের তার দেশে ফেরার এবং আসার একটা অধিকার আছে। সেই অর্থে আমি মনে করি এই ধরনের একটা রাজনৈতিক গভীর সংকটের মুহূর্তে তার দেশে প্রত্যাবর্তন খুবই একটা সিগনিফিকেন্ট বিষয়, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত যে পরিস্থিতিটা আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে দেখছি, যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থান উত্তরকালে বিশেষত ধর্মীয় ফ্যাসিবাদীরা যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একক কর্তৃত্ব স্থাপন করতে যাচ্ছিল, এবং যে ধরনের নারীদের উপরে কিংবা মব কিংবা হামলা, অত্যাচার, সংবাদপত্র অফিসে আক্রমণ, সেই প্রেক্ষিতে যে শূন্য পরিস্থানটা ছিল, সেক্ষেত্রে তারেক রহমানের আগমনটা, এইটা বিশেষত ধর্মীয় ফ্যাসিবাদের আনচ্যালেঞ্জ যে চলে যাওয়া, সেইটার ক্ষেত্রে একটা বড় ধরনের উল্লেখযোগ্য ঘটনা, এবং সেই ধরনের মানে পরিকল্পনাকে অনেকখানি ধর্মীয় ফ্যাসিবাদের পুনরুত্থানের যে প্রকৌশল, তাকে ঠেকানোর ক্ষেত্রে এবং বাংলাদেশে একটা
গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে আমি মনে করি তার আগমন একটা ভূমিকা রাখবে। সরি ডক্টর মশহুর, আপনি কেন নিশ্চিত হচ্ছেন যে এই বিষয়ে তারেক রহমান খুব জোরালো একটি অবস্থান নেবেন? একটা হচ্ছে তার বক্তৃতায়, আমি আপনাকে বলি, তার বক্তৃতায় তিনি আসলে 4বার 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা স্মরণ করেছেন। তার বক্তৃতায় তিনি 4বার জুলাই অভ্যুত্থানের কথা বলেছেন, কিন্তু কোথাও তিনি আসলে সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি। তিনি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি কোথাও, তিনি জামাত ইসলামের নাম উল্লেখ করেননি কোথাও। কিন্তু তার বক্তৃতা যদি আপনি খেয়াল করেন, দেখবেন এটার মধ্যে একটা অল ইনক্লুসিভনেস আছে, যেটা সে বলার চেষ্টা করছে যে যে কোনো মানে ধর্ম, জাতি, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একটা অধিকার সে নিশ্চিত করবে, একটা ইকুয়ালিটি সে তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আলোচনা যখন, এই বক্তৃতা যখন আমরা বিশ্লেষণ করি, এটা কোন ডিসকোর্স থেকে আমরা করব, কোন ফ্রেমওয়ার্ক থেকে এটা বিশ্লেষণটা করব। একটা হচ্ছে এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশে এখন যা চলছে, সেই ক্ষেত্রে অনেকে মনে করে আর কি, বেশিরভাগ মানুষ, যে একটা অনিরাপত্তা, একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির যে পরিবেশ তৈরি হচ্ছে, সেখান থেকে যদি আমরা একটা মিনিমাম শান্তির জায়গা, একটা শৃঙ্খলার জায়গায় যেতে পারি, সেইটা একটা বড় উত্তরণ। আপনি যদি বলেন আরো, যদি মানে লেফট ডিসকোর্স থেকে যদি আমি আলোচনাটা শুরু করি আর কি, এই তারেকের এই বক্তব্যের, জিয়ার এই বক্তব্যের মধ্যে কি এমন কোনো বিষয় আছে যেটা আগামীতে বাংলাদেশের যে ফ্যাসিবাদ, এটা একটা স্ট্রাকচারাল বিষয়, এটা রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেবে? আমি মনে করি সেটা ভাঙবে না। আমরা একটা আপাতত যে মারামারি হানাহানির যে মব হত্যার পরিবেশ আছে, সেখান থেকে আমরা শান্তিপূর্ণ একটা ট্রানজিশন চাই। তারপরে সেই পরিবেশে যে যার রাজনীতি করবে, যারা পারবে তারা এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যে অর্থনৈতিক সামাজিক যে সংকটগুলি আছে, সেগুলির ক্ষেত্রে আহ, এটা সর্বরোগ হবে না, সর্বরোগ হর হবে না, কিন্তু এই সংকটগুলি, সমস্যাগুলি, বাংলাদেশের যে দারিদ্র্য, বেকারত্ব, যে সমস্যাগুলি, সেটা কিন্তু আসলে সমাধান করার ক্ষেত্রে এই ইভেন বিএনপি পাওয়ারে গেলে কতটুকু হবে, কিংবা বাংলাদেশের যে স্টেট স্ট্রাকচারটা, ফ্যাসিস্ট স্ট্রাকচার, তার কতখানি রূপান্তর হবে, সে নিয়ে অবশ্যই অবশ্যই বড় ধরনের প্রশ্ন থেকে গেছে। এবং আমি সে আমি ওই জায়গাটিতেই ডক্টর মাসুর একটু আপনাকে স্পেসিফিক জানতে চাই যে 17 বছর আগের যে বাংলাদেশ, 17 বছর পরের বাংলাদেশ তো অনেকটাই বদলে গেছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে ভোট ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো বা প্রশাসনের ভেতরকার যে ডায়নামিক্স, এবং সর্বোপরি যে বিরোধী রাজনীতির যে পরিসরটা, মানে রাজনৈতিক যে বাস্তবতাটা, তো এই পরিবর্তনটার সঙ্গে এত বছর পরে এসে মানিয়ে নেওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং হবে ওনার জন্য বলে আপনি মনে করেন? এটা খুবই চ্যালেঞ্জিং। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে ইলেকশনের আগেই যে চ্যালেঞ্জগুলি তাকে মোকাবেলা করতে হবে। আমি কতগুলি বলি, যেরকম ধরেন এই যে যে আহ, ধর্মীয় ফ্যাসিবাদ, উগ্র ডানপন্থের উত্থান, এটা তাকে মোকাবেলা করতে হবে। অলরেডি তারা বলার চেষ্টা করছে যে ওই সমাবেশে যারা গিয়েছে তারা হচ্ছে জাহান্নামী, এরকম কতগুলি বক্তব্য তারা অলরেডি কিন্তু দিচ্ছে। একটা হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি কিভাবে শ্রমজীবী মানুষের আসলে তাদের স্পেস তৈরি করবে, তাদের ডিমান্ডটা আর্টিকুলেট করবে, আনতে পারবে। আদিবাসীদের, পাহাড়ের কথা বলেছেন, পাহাড়ে তো একসময় আমরা জানি যে স্বয়ং জিয়াউর রহমান পাহাড়ে সমস্যা তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন, মাস মাইগ্রেশন করার মধ্যে দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিছে। সেটা একটা। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে তারা কিভাবে অ্যাড্রেস করবে, নারীদের তারা কি করে অ্যাড্রেস করবে, এবং তারা সোশ্যাল মিডিয়া, বিএনপি সোশ্যাল মিডিয়া খুবই দুর্বল, তাদের বিরুদ্ধে বরং পাল্টা যে শক্তিগুলি আছে তারা অনেক অনেক বেশি শক্তিশালী। ভোট কি করে শান্তিপূর্ণ হবে, আওয়ামী লীগ একটা বড় দল এবং তাদের বিশাল রাজনৈতিক ভিত্তি এখনো বাংলাদেশে আছে, এটা যেই যাই বলুক, সেইটা তারা আওয়ামী লীগকে বাইরে রেখে তারা কিভাবে একটা নির্বাচন সম্পন্ন করবে। এবং এগুলি প্রশ্নগুলি কিন্তু অত সোজা না। আপনি যেটা দেখছেন যে আরেকটা হচ্ছে যে আমি মানুষকে একটা ক্রিটিক্যাল হওয়ার চেষ্টা করবো যে আপনি তারেক রহমানের যে ভবিষ্যতে একজন ফ্যাসিস্ট হবেন না, সেই নিশ্চয়তাটা কোথায়? তার কোনো নিশ্চয়তা নাই। একটা হচ্ছে যে দুইটা জিনিস ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে যে আপনি একটা কাল্ট তৈরি করেন, নেতৃত্বের একটা কাল্ট, যে নেতৃত্ব আনকোশ্চেনেবল, এবং আপনি এরকম একটা আবেগ তৈরি করেন যেখানে মানুষের মধ্যে কোনো বিচারমূলক বোধ, কোনো জিনিসের বিচারমূলক বোধটা থাকবে না। তো সেই দিক থেকে আমি মনে করব যে জনগণকে
সচেতন করা। তবে একটা জিনিস আমি বলবো, শুধু কতগুলি আইডিওলজি, কতগুলি পলিটিক্যাল স্লোগানের মধ্যে না থেকে তার বক্তব্যের মধ্যে কতগুলি, এবং বিএনপির 31 দফার মধ্যে যদি তারা রিয়েলি মানুষের বৈষম্যের প্রশ্নটা কিন্তু একদমই অ্যাড্রেস করে নাই। যে বৈষম্যের প্রশ্নটা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে মেজর সেন্ট্রাল ইস্যু ছিল, কি করে আয় বৈষম্য নিরসন হবে, কি করে দারিদ্র্য নিরসন হবে। তবে আমি একটা জিনিস বলবো, যে এই যে যে রিয়াল ইস্যুগুলি, এগুলি যদি তারা আনতে পারে, শুধুমাত্র কতগুলি পলিটিক্যাল স্লোগান মঙ্গারিং এর মধ্যে না গিয়ে, যদি তারা মানুষের রিয়েল লাইফের ইস্যুগুলি সামনে আনতে পারে। এবং একটা জিনিস, এটা বিএনপি, আমি বিএনপির কর্মীদেরও বলবো এবং বাইরেও যারা আছেন, যে ওভার ইমোশনাল এবং কাউকে আনকোয়েশ্চেনেবলি একটা পলিটিক্যাল কার্ড তৈরি না করা, যেটা আলটিমেটলি একটা ফ্যাসিজমের দিকে চলে যায়, সেটা না করা। একটা বিচারমূলক, বিশ্লেষণমূলক, পর্যালোচনামূলক, কর্মসূচি ভিত্তিক একটা বিশ্লেষণ এবং অবস্থান থাকা দরকার। জি, আসবো আপনার কাছে আবারও ডক্টর মাসুর। আমি এই পর্যায়ে একটু জনাব হেলাল আপনার কাছে আসতে চাচ্ছি, যে ডক্টর মাসুর যেটি বললেন, যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের মানুষের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো কখনো হয়তো আমরা সেটি থেকে বিস্তৃত হই, যে আমাদের যে খাওয়া পড়ার নিশ্চয়তা, মৌলিক যে অধিকারের প্রশ্ন, বৈষম্যহীনতার প্রশ্ন, সেগুলো বাদ দিয়ে এমন কিছু রেটরিক, এমন কিছু পলিটিক্যাল বলবো যে শব্দমালা সামনে চলে আসে, যেগুলোর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে এবং মূল সমস্যাটা দূরে সরে যায়। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, যে ধরা যাক এই যে একটা ভারত বিরোধী একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ। এখন তারেক রহমান বা বিএনপির এই জায়গাটিতে পজিশনিংটা কি হবে, মানে তারা কিভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করবে, সেটাও অনেকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তারা কি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলবে, নাকি এখানে একটা আপাত ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করবে, সেটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটিতে কি আপনার কোনো ভাবনা রয়েছে, বা আপনি আপনার দলের অবস্থানটাকে একটু স্পষ্ট করবেন? জি, আপনি যদি আমাদের এবারকার স্লোগানটা দেখেন, যে সবার আগে বাংলাদেশ, এই যে সবার আগে বাংলাদেশ, কিন্তু এটা আমাদের ফরেন পলিসির একটি অংশ বিএনপির। আমাদের এতদিন বাংলাদেশের ফরেন পলিসি ছিল যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এখন আপনি আমার সীমান্তের লোকজনকে নির্বিচারে গুলি করবেন, আপনি আমার বড় বড় নদী, আপনার গঙ্গা এবং ভাগীরথী স্রোত, যেটার শেয়ার আমরাও, ফারাক্কা পয়েন্টে, তিস্তা পয়েন্টে আপনি পানি আটকাবেন, আপনি আমার বোনকে গুলি করে ঝুলিয়ে রাখবেন, তারপরেও আপনার সাথে বন্ধুত্ব। আমরা বিএনপি সেটা পরিষ্কার করেছে যে বিএনপি আপনার ওয়ার্কিং রিলেশন আমাদের সবার সাথে থাকবে, এটাই সত্য। কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন বা অন্য যে সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো আছে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের স্বার্থটাকেই বড় করে দেখব। বাংলাদেশের ক্ষতি হয়, যেমন আপনার তিতাস নদীকে বন্ধ করে দিয়ে আপনি বড় বড় 12 চাকার আপনার ট্রেন নিয়ে যাবেন আপনার সীমান্তে, এটা তো আমার স্বার্থ ক্ষুণ্ণ হলো। এরকম, এই জন্য বিএনপি বলছে যে আমাদের সাথে যে সমস্ত ডিপ্লোম্যাটিক বা ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো থাকবে, আমাদের স্বার্থটা বড় করে দেখব। সুতরাং আমার এই বক্তৃতা দ্বারা আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে বিএনপির আন্তর্জাতিক রাজনীতিটা কি হতে যাচ্ছে। যে সবার আগে বাংলাদেশ। সেকেন্ডলি, আমাদের মাস্টার ভাই একটা ভালো কথা বলেছেন, যে কোনো কাল্ট তৈরি করা যাবে না, যে কাল্টকে প্রশ্নও করা যাচ্ছে না, তাই না? যেটা গত 17 বছর যে কাল্টটা তৈরি করা হয়েছিল, প্রশ্ন করা যেত না। ডিএসএ অ্যাক্ট দিয়ে তাদেরকে আপনার ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হতো, ফোর্স ডিসঅ্যাপিয়ারিং হতো। আমরা তো সেখান থেকে তো আমাদের লেসন নিতেই হবে। সুতরাং আপনি দেখুন যে আমাদের নেতা তারেক রহমান, বিশেষ করে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন সব পত্রিকায়, কিন্তু বিভিন্ন পত্রিকায় কার্টুন হতো আমাদের নেতা নেত্রীদের নিয়ে। আমরা সেই কার্টুনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি, বরং তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন যে এই কার্টুনগুলো যখন আমরা পড়তাম, যে কিশোরের কার্টুন, আহসান হাবিবের কার্টুন পড়তাম, তখন ফ্যামিলির সবাই বিষয়ে আমরা নিজেরা হাসাহাসি করতাম, যে দেখো কি সুন্দর কার্টুন করেছি। ইভেন 5ই আগস্টের পরে তাকে নিয়েও কিন্তু কার্টুন করা হয়েছে। তিনি সেই কার্টুনের সুন্দর একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। অর্থাৎ তিনি যে প্রশ্ন করাকে সাধুবাদ জানান, এটা কিন্তু তার একটা বড় উদাহরণ। আর একটা কথা হলো যে আপনি বলছেন যে পলিটিক্যাল রেটরিক, পলিটিক্সের রেটরিক থাকে, আবার ডিসকোর্সও থাকে, তাই না? দুটাই থাকে। এখন উনি যেটা বলছেন যে বাংলাদেশে তিনি বিএনপি যদি আল্লাহর রহমতে
আপনার সরকার গঠন করে, তাহলে তিনি প্রথমে বলছেন যে ইউনিটির কথা, কারণ জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মাসুদ ভাই বললেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে ওখানে একটা প্রবলেম লাগিয়েছে। উনি বললেন আবার ওখানে আরেকটা প্রবলেম ছিল, আপনার এথনিক একটা প্রবলেম ছিল, এথনিক আইডেন্টিটি। দ্যাট মিনস যে আপনি সবাইকে কলমের খোঁচায় বলছেন তোরা সবাই বাঙালি হয়ে যা। মাসুদ ভাই জানেন যে বাংলাদেশ ইজ নট এ 100% হোমোজেনিয়াস কান্ট্রি, ইটস হেটেরোজেনিয়াস। এখানে নানান এথনিক জাতিগোষ্ঠী এখানে রয়েছে। এই জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্যই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিল, তাই না? সুতরাং পাহাড়ের অসন্তোষ সৃষ্টি করেনি, তিনি পাহাড়কে ইউনিফাইড করেছেন পাহাড়ি মানুষের সাথে, সমতলের মানুষের সাথে, যেটা তারেক রহমানও বলেছেন। জি জনাব হেলাল, আমি একটু জানতে চাই যে আপনাদের দেখুন রেটরিক নিয়ে বলি, রেটরিক বা আপনার ডিসকোর্সটা নিয়ে বলি। দেখুন তিনি বলছেন যে আমরা আপনার সরকার গঠন যদি করতে পারি, তাহলে আমি যেটা বললাম যে একটা সবাইকে নিয়ে একটা সরকার, জাতীয় সরকার। আবার বলছে যে 1 বছরের মধ্যে আমি 1 কোটি জনসংখ্যা, আমাদের দেশের বেকারত্ব সমস্যা, উনি বলছেন কর্মসংস্থান দেবো 1 কোটি। এখন কিভাবে দিবেন তারও একটা লিটারেচার, তারও একটা পরিকল্পনা তিনি কিন্তু আমাদের কাছে দিয়েছেন, আমরা জনগণের কাছে সেটা ডিস্ট্রিবিউট করেছি। তিনি বলেছেন যে আপনার আপকামিং ফিসকাল ইয়ারে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতিকে আমরা $1 ট্রিলিয়ন নিয়ে যাব। এইটাকে আপনি রেটরিক বলতে পারেন না, কারণ তিনি তার লিটারেচারও দিয়েছেন যে কিভাবে নিবেন। সেটা নিয়ে আলোচনা হতে পারে, যে লিটারেচারটা আমরা পড়তে পারতাম, আমরা দেখেছি, তাহলে পড়তে পারতেন। তারপরে তিনি দেখেন যে আপনার পভার্টি ইরাডিকেশনের জন্য তিনি যে এবার একটা নতুন বলছে যে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডে কি কি সুবিধা হবে, এর সাথে একটা হেলথ পলিসিও দিয়েছে যে আপনার উপজেলা ব্যাপী, থানা ব্যাপী, ইউনিয়ন ব্যাপী আপনার একটা হেলথ ইউনিট গঠন করবেন, এবং সেই হেলথ ইউনিটটা কিভাবে কাজ করবে তাও তিনি বলেছেন। ডিটেইলে তো যাওয়ার সুযোগ কম, কিন্তু আমরা দেখছি যে পরিকল্পনার জায়গা থেকে বিভিন্ন সরকার বিভিন্ন পরিকল্পনা করেন এবং সেগুলো শুনতে ভালোই লাগে, সেগুলোর এক ধরনের অ্যাকশন প্ল্যানও থাকে। কিন্তু আমরা বাস্তবে যখন গিয়ে দেখি যে সেখানে দুর্নীতির কারণে, নানা ধরনের অব্যবস্থাপনার কারণে সেগুলো শেষ পর্যন্ত খুব একটা এগোয় না। তো পরিকল্পনা ঠিক আছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, সেগুলোকে কিভাবে তিনি হ্যান্ডেল করবেন সেটা একটু জানতে চাই। আমি যেটা বলছি যে ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, কারণ তিনি অতীতে আপনার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আন্দোলন সংগ্রামে তিনি তার বিচক্ষণতা দেখিয়েছেন ভার্চুয়াল জগতে। এখন তিনি ক্ষমতায় যদি অধিষ্ঠিত হন, তখন তার কাজ আপনি কমেন্ট করতে পারবেন, কারণ তার ঐতিহাসিক এই প্রত্যাবর্তন আরো ঐতিহাসিক হয়ে উঠবে তখনই যখন তিনি যেগুলো বলছেন সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে, এবং এই ইমপ্লিমেন্টেশনের জন্য অনেক মানুষকে তাকে সহায়তা করতে হবে। সবাইকে সহায়তার জন্য তিনি আহ্বান করেছেন, যে তিনি তার বক্তব্যে শুরুই করেছেন মুরব্বী শব্দটা ইউজ করে। আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে মুরব্বী বলতে আমাদের দেশে বয়স্ক এবং সম্মানিত ব্যক্তিদেরকে আমরা মুরব্বী বলি, কিন্তু মুরব্বী শব্দের আরেকটি অর্থ আছে, সেটা হলো যে অভিজ্ঞতা, বা সেই অভিজ্ঞতা নট ইন টার্মস অফ এজ বাট ইন টার্মস অফ হিজ এক্সপেরিয়েন্স, মানে আপনার তিনি কতটা অভিজ্ঞ, তিনি কতটা জানেন। এই জন্য তিনি যে তরুণদের নিয়ে যে কর্মশালাটা করেছিলেন, সেখান থেকেও কিছু তিনি বক্তব্য নিয়েছেন। অর্থাৎ মুরব্বী বলতে শুধু বয়স্ক লোকদের তিনি বুঝাননি, যেখানে ট্যালেন্টের কথাও বলেছেন, যে প্রতিভাবান ব্যক্তিরা দেরকে সম্বোধন করেছেন। আরেকটি কথা, যে দেখেন পৃথিবীর ইতিহাসে এরকম রাজনৈতিক প্রত্যাবর্তন আমরা জানি যে ভ্লাদিমির ইলভিচ লেনিন, আয়াতুল্লাহ খোমেনি, তারপরে আপনার তারা রাশিয়ার বিপ্লব এবং ইসরায়েলের বিপ্লবের দেশে ফিরে এসে এই দুটো দেশকে কিন্তু ডেভেলপ করেছেন অনেক এগিয়ে। রাশিয়াকে তো পরাশক্তি সহ রাশিয়া হয়ে গিয়েছিল। সেটা ঠিক আছে জনাব হেলাল, আমি যেটা জানতে চাচ্ছি যে ধরেন মানে আওয়ামী লীগের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, যে ধরা যাক শামীম ওসমান, তিনি বিরোধী দলে থাকতে বা তিনি তার যে এলাকা, সে এলাকায় প্রভাব বিস্তার করার বা তার বাবার পরিচয়ের সুবিধায় অনেক ধরনের অনেক কিছু করেছেন, যেটা গ্রহণযোগ্য হয়নি বা সেটি নিন্দিত হয়েছে, এবং সেই সব কারণে আওয়ামী লীগ অনেক ধরনের বিপদে পড়েছে। এরকম অসংখ্য ছোট ছোট শামীম ওসমান বাংলাদেশে কিন্তু তৈরি হয়েছিল। এখন উনি বাংলাদেশে ছিলেন না 17 বছর, এবং এই সময়টাতে বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন। তাদের অন্যায় আবদার যদি এরকম তার সামনে গিয়ে দাঁড়ায় যে আমরা যেহেতু দুঃসময় ছিলাম, আমাদেরকে এটি দিতে হবে,
সেই ক্ষেত্রে উনি যে একটা কঠোর অবস্থানে যেতে পারবেন সেটা নিশ্চয়তাটা কোথায়? মানে আমরা এক ধরনের অ্যাসিউরেন্স মানুষের মধ্য থেকে দেখেছি যে তারা এক ধরনের অ্যাসিউরেন্স চায়। অ্যাসিউরেন্সের জায়গাটা কোথায় যদি একটু স্পষ্ট করেন। অ্যাসেন্সের জায়গাটা হলো যে ইতিহাস থেকে যদি মানুষ শিক্ষা না নেই, যে লেসনটা আওয়ামী লীগ পেয়েছে যে সপরিবারে সদলে এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই। তো এই যে লেসনটা আমাদের যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো বা বর্তমান যারা নেতৃত্ব হবে তারা যদি এই লেসনটা না নেই তাহলে তো আমার আর কিছু বলার নেই। তা আমার দৃঢ় বিশ্বাস, আপনি প্রথমেই বলেছেন যে চাঁদাবাজি, দেখেন বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দল আছে এখন তারা সবাই কিন্তু কম বেশি এই সমস্ত আপনার ইনডিসিপ্লিনের সাথে জড়িত। একমাত্র দল বিএনপি এবং একমাত্র তারেক রহমান তিনি এটাকে তদন্ত করে ব্যবস্থা নিয়েছেন, অর্থাৎ তিনি ডিনাই করেননি, অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল স্বীকারই করেনি। ভাবটা এমন যে তারা দুধে দেওয়া তুলসী পাতা। আপনি একটা জিনিস দেখেন, আপনি যখন বিএনপি 232টা নমিনেশন দিল তখন অনেকে বলেছিল যে আমাদের এত দলীয় কোন্দল হবে যে দেশ একটা আপনার অ্যানার্কি পরিবেশ তৈরি হবে। কিন্তু দেখেন আমাদের এত বড় একটা সংগঠন, নো ডাউট বিএনপি একটা অনেক বড় সংগঠন, একটা মাস পিপুলসের দল, এটা কোনো ক্যাডার ভিত্তিক দল লাগে, এটা একটা গণসংগঠন। এর চরিত্রটা এরকম যে অনেক দলের অনেক পথ মত বিভিন্ন রকম এক জায়গা একটা বিন্দুতে মিলিত হয়। সেইখানে তিনি সেইখানে আমাদের আপনার নমিনেশন দেওয়ার পরে দলীয় কন্দল যতটা মানুষ আশা করেছিল তার থেকে অনেক কম হয়েছে। কিন্তু চট্টগ্রামের বোয়ালিয়ায় যখন এরশাদুল্লাহকে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হলো তখন আমরা কিন্তু তার পাশের লোকটা মারা গেল, আমরা কিন্তু বারবার চিৎকার করে বলেছি যে কারা গুলি করলো, কারা দেশে আনসার্টেন অবস্থা তৈরি করছে, এদেরকে গ্রেপ্তার করা হোক, চিহ্নিত করা হোক। তখন সবাই হরে দরে সবাই বলা শুরু করলো এটা বিএনপির অন্তর্দ্বন্দ্ব। তা আমরা বললাম আরে ভাই বিএনপি যদি অন্তর্দ্বন্দ্ব হবেই, আপনি তাকে গ্রেপ্তার করেন, চিহ্নিত করেন, তা তো করছেন না। বিএনপির অন্তর্দ্বন্দ্ব বলে কি আপনি এইসব খুনিদেরকে রক্ষা করতে চান? এই আমাদের কথাকে না শোনার ফলে দেখেন সরকার এতটা উদাসীন যে সেকেন্ড একটা মানে ট্র্যাজেডি ঘটে গেল, আপনার হত্যাকাণ্ড হলো আমাদের গণ অভ্যুত্থানের যে পোস্টার বয় ওসমান হাদির উপরে, তাই না? আমরা আসবো জনাব হেলাল আপনার কাছে। আমি একটু ডক্টর মাসুর আপনার কাছে জানতে চাই যে অতীতের যে অভিযোগগুলো রয়েছে তারেক রহমান বিষয়ে, সেই অভিযোগ সমালোচনা এমনকি মামলাগুলো রয়েছে, এখনো পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এরকম কয়েকটি মামলাও রয়েছে বলে আমরা জানি। তো এই বিষয়গুলো জনমনে আপনার কাছে কি মনে হয় যে সময়ের সাথে সাথে এগুলো কি তার রাজনৈতিক গুরুত্ব হারাবে, নাকি এটি স্থায়ীভাবে একটা সমস্যা হিসেবে দেখা দিতে পারে? মানে 2001 থেকে 2006 সালের হাওয়া ভবন কেন্দ্রিক যে অভিযোগগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার যে অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে। একটা হচ্ছে, প্রথমে একটা কথা বলি যে ইতিহাসের সবচেয়ে একটা বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটা হলো ইতিহাসের একটা ট্র্যাজেডি। বিএনপি আজকের পরিস্থিতিতে মানুষ ভাবছে বিএনপির কথা, কারণ আমাদের দেশে যে পলিটিক্সটা ইদার আওয়ামী লীগ আর বিএনপি ছিল, সেখানে একটা দল আওয়ামী লীগ একেবারে দেশ থেকে এই মুহূর্তে পলিটিক্সের বাইরে, আর কি বাইরে মানে অন্য অর্থে আর কি, ইলেকশনে আসছে না, তারা সুযোগ নেই তাদের জন্য। তো সেই ক্ষেত্রে অপোজিশন হিসেবে, সেকেন্ড অপোজিশন হিসেবে অথবা পাওয়ার কন্টেন্ডার হিসেবে জামাতে ইসলাম এসেছে। এবং জামাতে ইসলামের, আমি আসবো আর কি, জামাতে ইসলামের এই 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে লক্ষ্য হচ্ছে অনেকটা 71-এর প্রতিশোধটা নেয়া। এবং হিস্টোরিক্যালি জামাত ইসলামের যে পলিটিক্স, এটা ইটসেলফ কোনো গণতন্ত্র দিতে পারে না, এটা হলো বিদ্বেষ এবং এক্সক্লুশনের উপরে দাঁড়ানো। এবং এমন একটা অনিরাপদ অশান্তির পরিবেশ তৈরি করছে ক্ষমতায় যাওয়ার আগেই। সো মানুষ সেই ক্ষেত্রে, সেই বিবেচনায় আসলে অনেকটা বিএনপিকে ভাবছে। কিন্তু বিএনপি কিন্তু সাধ্য হাতে তেঁতুলের বিচি না। আপনারা যদি খেয়াল করেন 14 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে 2004 সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বয়স 65 থেকে এটা 67 করেছিল, এবং যাতে তারা KM হাসানকে তাদের বিচারপতি করতে পারে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেন আজকে যে জামাত ইসলামের উত্থান, সেই ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে। আওয়ামী লীগকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি সবসময় জামাত ইসলামকে নিয়ে এসছে, এমনকি তাদেরকে ক্ষমতায় পর্যন্ত নিয়ে বসিয়েছে।
তো সেটা তো আপনি আওয়ামী যদি- লীগও করেছে, আওয়ামী লীগও তো জামাতের সঙ্গে আমি যুগপৎ সেটা আন্দোলন বলছি, করেছে। আমি এই যুক্তি আমি দিচ্ছি না যে ও 5টা খুন করছে, আমি 2টা খুন করছি, আমি কম করছি। খুন ইজ খুন। আমি যেটা বলছি, দেখেন অপারেশন ক্লিন হার্ট, আজকে যে গুম হত্যা আওয়ামী লীগ ব্যাপক হয়েছে, সেটা শুরু কিন্তু বিএনপি করেছিল। অপারেশন ক্লিন হার্টের মধ্যে তো তারা কিন্তু অনেক লোককে এভাবে নাই করেছে। আজকে যে হাওয়া ভবনের প্রসঙ্গটা, সেই সময় কিন্তু এটা একটা বড় প্রসঙ্গ ছিল, দুর্নীতির একটা আতুর ঘর হিসেবে মানুষ তখন কিন্তু হাওয়া ভবনের নাম বলতো এবং এই বিষয়গুলি এসছে। আর একটা হচ্ছে যে তাদের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে অপোজিশন কিন্তু কাজ করতে পারতো না, তারাও কিন্তু এরকম হামলা মামলা এগুলি করতো। তো এই যে যে পরিবেশ পরিস্থিতিটা এখন, সেই ক্ষেত্রে আমরা ভাবছি যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এবং এমন একটা ইভেন একটা লিবারাল বুর্জোয়া পলিটিক্যাল প্রসেস যদি বাংলাদেশে থাকে, যে যার মতো পলিটিক্সটা করবে, অন্তত আপনি ধরে মেরে ফেলবেন না, অন্তত আপনি কথা বলার জন্য হত্যা করবেন না, অন্তত নির্বিচারে মানুষ হত্যা করবেন না, একটা বুর্জোয়া একটা ডেমোক্রেটিক একটা পরিবেশ যদি থাকে, সেইটাও ভালো। সেই মন্দের ভালোর বিবেচনায় মানুষ অনেকটা বিএনপির কথা ভাবছে। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই, বাংলাদেশে যে সংকট এবং এইটা কোনো এই পরিবর্তনটা আসলে কোনো বাংলাদেশের স্টেটের সমাজের মধ্যে যে সামাজিক সম্পর্ক, সেটা কোনো পরিবর্তন করছে না। আমরা দেখছি যে উইদিন দ্য সেম ক্লাস, এই ক্লাসের একটা অংশ একেবারেই নিকৃষ্ট মানুষের কাছ থেকে বাদ হয়ে গেছে আওয়ামী লীগ শ্রেণীর, আর একটা অংশ, আরো 2টা অংশ আছে, তার মধ্যে মানুষ কম্পারেটিভলি এদেরকে ভাবছে। সেইটা এই বাংলাদেশে এই পরিবর্তনের মধ্যে দিয়ে সামাজিক সম্পর্কের কিংবা রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না, ক্ষমতার একটা পরিবর্তন হবে নির্বাচনের মধ্যে দিয়ে। আমরা সেক্ষেত্রে চাই একটা শান্তিপূর্ণ একটা ডেমোক্রেটিক, অন্য অর্থে ডক্টর মাসুর, আপনি আপনার এই বিশ্লেষণ করতে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কথাই বললেন, কিন্তু আপনি যে ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই বাম রাজনৈতিক ধারার যে ব্যর্থতা এবং বাংলাদেশের এই যে যে পলিটিক্যাল স্পেকট্রাম, সেখানে তার যে এক ধরনের মানে কার্যকরহীনতার উদাহরণ আমরা দশকের পর দশক দেখছি, সেটি নিয়ে আপনি কোনো কথা বললেন না। এটিকে আপনি ইচ্ছে করেই এড়িয়ে গেলেন, নাকি আপনি মনে করেন যে সেটার আলোচনার কোনো প্রয়োজন নেই? আমি যেটা মনে করি, হিস্টোরিক্যাল একটা ব্যাপার আছে, ইতিহাসের কাঁঠাল অনেক সময় খেলে পাকানো যায় না। হিস্টোরিক্যালি সোভিয়েত ইউনিয়ন আর লেফট পলিটিক্স এর পড়ে যাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশি লেফটরা উইকার হয়ে গেছে। আপনি যদি দেখেন, কিন্তু উইকার হয়ে গেল এই সময়। ধরেন আমি আপনাকে বলি, জামাতের বিরুদ্ধে, জামাতের এই সমস্ত কাজকর্মের বিরুদ্ধে কারা রেজিস্ট্যান্স বিল্ড করছে? বিএনপি না। অল্টারনেটিভ ন্যারেটিভটা কারা সামনে আনছে? লেফটরাই আনছে। রেজিস্ট্যান্সের দুর্বল হোক, ভয়েসটা তারা রেজ করছে। লেফটদের রাজনৈতিক লোকবল ওইভাবে নাই, কিন্তু তারা কিন্তু একটা অল্টারনেটিভ, তারা কিন্তু এই আন্দোলনে ছিল, সিপিবি ছিল, অন্যান্যরা ছিল। লেফটদের যে অংশটা ওয়ার্কার্স পার্টি এবং জাসদ আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের সমাজে, বাংলাদেশের সোসাইটিতে সেটার ইম্প্যাক্ট কতটুকু, মানে বাম রাজনৈতিক বলয়গুলোর ইম্প্যাক্ট কতটুকু, এবং এই যে যাদের কথা আপনি বলছেন ইনক্লুডিং জামায়াত ইসলামী, ধর্মীয় রাজনীতিকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় বা ধর্মকেন্দ্রিকতাকে আশ্রয় করে যারা এটা থেকে এক ধরনের ফায়দা লুটতে চায়, সেই অংশটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? কোনো ধরনের কোনো কম্পারেটিভ আমি অ্যানালিসিস আপনাকে কি আছে? বলি, ধরেন বৈষম্যের যে প্রশ্নটা এসছে, এটা একটা লেফট ন্যারেটিভ। হোল 24-এর যে গণ অভ্যুত্থানটা, একটা হলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা হলো বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে এজেন্ডা কি? এটা লেফট এজেন্ডা। আমরা যে অন্যান্য ক্ষেত্রে জামাত ইসলামের বিরুদ্ধে যে সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্স নিয়ে ফাইট করছি, যে অল্টারনেটিভ ব্যাখ্যাগুলি, ন্যারেটিভটা তৈরি করছি, এটা তো আমরাই করছি, লেফটরাই করছি। তাহলে একটা লেফট এজেন্ডা থেকে সুবিধাটা নিচ্ছে সাদিক কায়েম থেকে শুরু করে শিবিরের যারা নেতৃত্ব দিচ্ছে বা ইসলামিক দলগুলো যারা নেতৃত্ব দিচ্ছে তারা, বিষয়টা খুব প্যারাডক্সিক্যাল হয়ে গেল না? না, এটা প্যারাডক্সিক্যাল না। আপনি ধরেন, আপনি একটা দাবি তুললেন, আপনি একটা অভ্যুত্থান করলেন, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সমস্যাটা কি? অভ্যুত্থানের কোনো সুনির্দিষ্ট রাজনীতি নাই, কোনো সংগঠন নাই এবং কোনো ডিরেকশন নাই। এটা হচ্ছে খালি একটা অভ্যুত্থান করলেই তো হবে না। যার ফলে আমরা দেখি অভ্যুত্থান উত্তরকালে রাজনৈতিক শক্তির বিন্যাসটা কি সমাজে, সেটার উপরে করবে। যেমন 90-এর অভ্যুত্থান আমরা করছি, আমাদের একটা ব্যাপক ভূমিকা ছিল লেফটদের। আমরাই মেজর 2টা ফোর্সে, ছাত্রদল, ছাত্রলীগকে আমরাই কিন্তু এক জায়গায় নিয়ে এসেছি। কিন্তু অভ্যুত্থান উত্তরকালে কি আমরা আমাদের পলিটিক্সটা কায়েম করতে পারি নাই? সেটা ডিপেন্ড করে শক্তির বিন্যাসটা কি।
কিন্তু এইটার মানে এই না যে কালকে আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক আওয়ামী লীগকে সরানো যাবে না, সরাইলে এই ধরনের উগ্র ডানপন্থী এই আসবে, শক্তি আসবে। এই বিবেচনায় আপনি বইসা থাকতে পারেন না। আপনি বলতে পারেন না যে ফ্যাসিবাদই ভালো এবং ফ্যাসিবাদ চলে গেলে আর এক ফ্যাসিবাদ আসবে, সো অতএব আমরা কিছু করবো না। দুর্নীতি, লুণ্ঠন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে আপনাকে ফাইট করতে হবে। সামনে দিয়ে আসবে যারা একই কাজ করবে, তাদের বিরুদ্ধে আবারও লড়াই হবে। জি, এই প্রসঙ্গে আমি একটু জনাব হেলাল আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি যে আপনি মানে আমরা জানি যে ছাত্র রাজনীতিতে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল এবং আপনি বাংলাদেশের প্রধান একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। এখন আমরা দেখলাম যে এই যে জুলাই অভ্যুত্থান, সেখানে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন, যেটাকে আমরা বলি জুলাই অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশনের ধারাবাহিকতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং সেই নির্বাচনে ছাত্রদল বেশ অপ্রত্যাশিত রকমের খারাপ করেছে, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল শিবিরের সমর্থিত বা শিবির সমর্থিত প্যানেল বিভিন্ন জায়গায় ভালো করেছে। তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, মানে সাবেক ছাত্রনেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আপনার এই সংগঠনটি তারা কি ছাত্র সমাজের অ্যাসপিরেশন বুঝতে ব্যর্থ হচ্ছে? মানে জুলাই অভ্যুত্থানটার সঙ্গে যদি আপনি এর পরম্পরা বা পোস্ট জুলাই যে আউটকামগুলো যদি লক্ষ্য করেন, পলিটিক্যাল আউটকাম আপনাদের দলের দিক থেকে, সেটা হতাশাব্যঞ্জক কিনা আপনার কাছে? আমার কাছে মোটেও হতাশাব্যঞ্জক মনে হয়নি। কারণ এই হতাশাব্যঞ্জক এই জন্য মনে হয়নি যে গত 17 বছরে আমাদের রাজনৈতিক ভিত্তির উপর যেভাবে সাপ্রেশন হয়েছে, সেইখান থেকে আমি বলি যে ক্যাম্পাসে গত 17 বছর আপনার ছাত্রলীগ এবং ছাত্র শিবির গুপ্ত আকারে ছিল। ছাত্র শিবির গুপ্ত, ছাত্রলীগও সেখানে ছিল। এই কথাটা ছাত্রলীগও স্বীকার করেছে ওই সময়, আমরাও কিন্তু বলেছি। আপনি দেখেছেন যে আপনার 5ই আগস্টের পরে কিভাবে ছাত্রলীগের কমিটি থেকে এক এক করে ছাত্র শিবির বের হতে লাগলো। আপনার এটা অনেক কথা বলা যায়। আর্টস ফ্যাকাল্টির একটা কমিটিতে ছাত্র শিবির দিল, সেই কমিটির সভাপতি আগে ছাত্রলীগ করতো আর এক ফ্যাকাল্টিতে। হলগুলোতেও সেরকম অবস্থা করলো। অর্থাৎ আপনার গত 17 বছরে ছাত্র শিবিরের নেতাকর্মী ছাত্রলীগ হয়ে আপনার ভিতরে থাকতো। যখনই ডাকসু নির্বাচনটা বা 5ই আগস্ট হলো, বিশেষ করে 5ই আগস্ট হলো, তখনই কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে একটা আঘাত হলো এইভাবে যে এখন তো তোমাদের আমরা বাঁচাবো। এবং আমার তাদের চরিত্র ধরা পড়লো যে কিভাবে আমরা গুপ্ত অবস্থায় ছিলাম। আমি এই জন্য যে মোসাদের একটা বই পড়েছিলাম যে কিভাবে আপনার প্যালেস্টাইনি গেরিলাদের ভিতরে আপনার আপনার যে ঢুকে যাচ্ছে, মোসাদের গোয়েন্দারা ঢুকে যাচ্ছে। এই বইটা আমি পড়ে দেখলাম যে ছাত্র শিবির তো এইভাবে ছাত্রলীগের ভিতরে, বিএনপির ভিতরে ঢুকেছিল। এবং তারা যখন 5ই আগস্টের পর নিজের পরিচয়টা জানালো, তখন তো ছাত্রলীগের ওইসব নেতাকর্মীরা তাদের সাথে একাট্টা হয়ে গেল। সুতরাং তাদের সংখ্যাটা বেড়ে গেল। এবং সেকেন্ডলি ছাত্র শিবির কিন্তু তাদের নিজের দলের নামে নির্বাচনটা করতে পারেনি। তারা সর্বদলীয় ছাত্র, সাধারণ ছাত্র বলে একটা মোলার দিল। এবং আরেকটা কথা যে হলে হলে যে ছাত্র রাজনীতি করা যাবে না, এরকম একটা ইললজিক কথা তুলে হলের ছেলেদের তাৎক্ষণিক একটা অবস্থার পরিবর্তন ঘটালো। আমি খুব ডিটেলস এখন যেতে ইচ্ছা করছে না। আরেকটি কথা যে 80% ভোট আপনার কাস্ট হয়েছে। আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা প্রাক্তন ছাত্র বা ছাত্র নেতা, আমরা দেখেছি যে 8টা বুথে আপনার 38,000 লোকের ভোট নেওয়ার মতো, বিশেষ করে 38,000 লোক ছাত্ররা সেখানে উপস্থিত ছিল। এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ছাত্র ওই সংগঠনটা জিতছে, এটা আমি স্বীকার করি। কিন্তু ভোটের যে ব্যবধানটা দেখিয়েছে, এখানে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দুটো কেস আমার ধরা পড়েছে যে একজন শিক্ষক তিনি সিল মেরে ঢোকাচ্ছেন। আমি এখন এই বিষয়টা এখন আর বলতে চাচ্ছি না। আমি একটু মাস্টার ভাই কিছু অভিযোগ এনেছেন, এইটার উপরে একটু আমার একটু কথা বলতে হবে। যে প্রথমটা বলছি যে হাওয়া ভবন। দেখেন, হাওয়া ভবন হলো একজন আমাদের চেয়ারপারসন অফিস, মানে বিএনপি চেয়ারপারসন অফিস, আমরা বলতাম সিপিও, চেয়ারপারসন অফিস। হাওয়া বিবি নামে একজন মহিলার বাড়ি, তাই তিনি লিখে রেখেছেন হাওয়া ভবন। ওটা হলো বিএনপি চেয়ারপারসন অফিস। এই অফিসকে আপনার কিভাবে ন্যারেটিভ বানিয়ে
অফিসটাকে মেলাইন করা হয়েছে, এটা আওয়ামী একটা বয়ান ছিল। আওয়ামী লীগ তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পর্যন্ত রাজাকার বলেছে, আওয়ামী লীগ তো আমাদেরকেও রাজাকার বলেছে, আওয়ামী লীগ তো বাংলাদেশের মানে আওয়ামী লীগ যে কার্ডটা তৈরি করেছিল। এখন হাওয়া ভবন আপনার চেয়ারপারসনের কার্যালয়, সেখানে আমাদের চেয়ারপারসন বসতেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বসতেন দলীয় কার্যক্রম হতো, অথচ বলা হতো অনেক কথা বলা হতো, চাঁদাবাজি, দুর্নীতিবাজি। কিন্তু যখন আপনার 111 হলো, তখন হাওয়া ভবনের উপর যতটা ক্র্যাকডাউন হলো, যতটা আপনার অনুসন্ধান চালানো হলো, আপনি কি একটা অন্যায় খুঁজে পেয়েছেন সেখানে? কতগুলো দলিল দস্তাবেজ, অর্থাৎ আমাদের দলীয় নেতাদের নাম ছাড়া, রাইট। কিছু প্ল্যান ছাড়া কি সেখানে কোনো এখন জনাব দুর্নীতি হেলাল, কোনো আপনার কিছু কাছে কি পেয়েছে? মনে হয় যে একটা Even না, সুতরাং এটা একটা আওয়ামী ন্যারেটিভ, এটা Right. আপনি এখন যদি সেল এটা কিন্তু করেন, এটার তো একটা পারসেপশন তৈরি হয়েছিল সেই সময়টাতে, না, আপনার আমি কি সেই মনে হয় যে এই পারসেপশনটা বদলে গেছে এখন? না, আমি বলছি পারসেপশন পলিটিক্সে ম্যাটার করে। সেই পারসেপশনের বিরুদ্ধে, সেই পারসেপশনকে নিউট্রালাইজ করার জন্য আমরা প্রকৃত তথ্য বারবার তুলে ধরেছি। Right. এবং আর সবচেয়ে বড় প্রমাণ হলো যে 111 এর পরে 17 বছরে আপনি কি এমন কিছু উদ্ধার বা এমন কিছু প্রমাণ দিতে পেরেছেন যে ওইখান থেকে আপনার চাঁদাবাজি বা সন্ত্রাসী কিছু হয়েছে? তো দলীয় কার্যালয়, আমরা যদি এখন বলি যে গুলিস্তানে আওয়ামী লীগের অফিসে ওখানে চাঁদাবাজি হয়, এটা হইলো আমাদের চেয়ারপারসনের কার্যালয়। আপনারা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ বানিয়েছেন, সেটা এখন আপনি বলছেন। আপনি দেখেন বামদের না, হাওয়া আপদ ভবন বিপদ তো theory- আমাকে হাওয়া ভবন কি বলতে দেন। দলীয় কার্যালয় ছিল জনাব হেলাল? মানে সেটা তো অবশ্যই, নির্বাচন এটা পরিচালনার জন্য চেয়ারপারসন 2001 কার্যালয়, সালে একটি না, অফিস না, করা এটা হয়েছিল। আপনি পত্রিকা, টেলিভিশন বা মিডিয়া দেখেন, সিপিও চেয়ারপারসনস অফিস, এটা বেগম খালেদা জিয়ার অফিস ছিল। সেখানে আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব বসতেন, আমি ছাত্রদের প্রেসিডেন্ট, আমরাও বসতাম। আমাদের ওইটা ছিল একটা চেয়ারপারসনের অফিস। দলীয় কার্যালয় তো আমাদের পল্টনে, Right. চেয়ারপারসন অফিস, কাইন্ড অফ দলীয় কার্যালয়। কিন্তু আওয়ামী ন্যারেটিভটা যে বলছেন, আমি এটা একটা উত্তর দিলাম। এখন বক্তব্য হলো যে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তোলার জন্য বামদের যে আপদ বিপদ থিওরি কি আওয়ামী লীগকে আরো ফ্যাসিবাদ করতে চেষ্টা করেছে না? আমি এখন সেই বিতর্কে যাচ্ছি না, আরেকটি বিতর্কে করছি যে এই যে ফোর্স ডিসঅ্যাপিয়ারিং বা আপনার মানুষ নেই, গুম হয়ে যাচ্ছে, এটা কি আপনার অপারেশন ক্লিন হার্ট? আর এই গুম হওয়া কি এক জিনিস? আপনি বলেন বাংলাদেশের রাজনীতিতে গুমের রাজনীতি কখন তৈরি হলো? আপনার 73 সালে যখন, না 74 সালে খুব সময় যখন, কিন্তু অপারেশন ক্লিন হার্ট তো সেটাও তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে হিউম্যান রাইটস অপারেশন অর্গানাইজেশনগুলো ক্লিন হার্টে সেগুলো তো আপনি দেখেন আপনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি দেখেন, তখন নির্বাচিত আপনার স্থানীয় পরিষদের নেতাগণকে আপনার সন্ত্রাসীরা গুলি করে মারছে, র্যাব গঠনের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে তখন অপারেশন ক্লিন হার্ট বিএনপি তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়েছিল। সেখানে তো গুমের কথা বলো, গুম তো ছিল না। না, Even গুমেরটা খুনও ঠিক আছে, ছিল না। সেটা মানলাম, কিন্তু জনাব হেলাল, আপনি আমাকে যদি একটু বলেন যে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্টে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ সেই সময় মানবাধিকার অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো তারা তখন কিন্তু উত্থাপন করেছে। আপনাদের এই ব্যাপারে কোনো রিকনসিলিয়েশন আছে কিনা? রিকনসিলিয়েশন আছে বলেই তো আমার বক্তৃতাটা। আমি তো বললাম যে আমি মানবাধিকার কমিশনার গুলো যে সমস্ত কনসার্ন রেজ করেছে এগুলো আমি অ্যাকনলেজ করছি, কিন্তু আমি প্রয়োজনীয়তা বললাম যে তখন তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আপনি যদি বলেন ওখান থেকে শুরু হয়েছে গুম, তখনই আমার বক্তব্য দিতে ইচ্ছা করে যে বাংলাদেশের রাজনীতিতে গুমের রাজনীতি শুরু হয়েছে 73 সালে সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে, রক্ষী বাহিনী সৃষ্টির মাধ্যমে। আপনার যদি উৎপত্তি বলেন, আমি তো বলছি অপারেশন ক্লিন হার্টে আপনার মানবাধিকার যে সংগঠনগুলো তারা কনসার্ন রেজ করেছে, আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওটা ছিল। এবং আমরা দেখেছি অপারেশন ক্লিন হার্টে বিরোধীদের উপরে আপনার যতটুকু না আপনার এই ক্লিন অপারেশনটা করা যাচ্ছে, নিজের দলের প্রতি বেশি অপারেশন করা হয়েছে এই অপারেশন ক্লিন হার্টে, প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে। কিন্তু যদি বলেন যে ওইটার ইনসেপশন পয়েন্ট ফর দ্য ডিসঅ্যাপিয়ারিং অফ দ্য পিপলস হিস্ট্রি, এটা হিস্ট্রিতে ওইটা তো ইনসেপশন পয়েন্ট না। না, ওই যে বললেন যে অপারেশন ক্লিন হার্ট থেকেই শুরু হয়েছে ঘুমের রাজনীতি, না এটা বলি নাই। তাহলে আমি যদি না বলেন তাহলে অনেক ধন্যবাদ। অপারেশন ক্লিন হার্ট হয়েছে, অপারেশন ক্লিয়ার হয়েছে, আমি তো এটা সবাই জানি, এটা তো জলে সত্য কথা, এটা কেউ মিথ্যা বলবেন না। তো এটা মানবাধিকার লঙ্ঘন ছিল এবং আপনারা এটা ফিল করেন যে সেটি ঠিক হয়নি, তাই তো? ঠিক হয়নি বিধায় তো আমরা সেটা বন্ধ করেছি। কিন্তু ওই সময় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওইটা যদি না করতেন তখন ওটা কিন্তু কুল ডাউন করা যেত না। কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি দুজনের কাছেই একটু করে আসবো। আমি প্রথমেই জনাব মাসুর আপনার কাছে আসতে চাই যে আমরা
তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম এবং নেতৃত্বের যে নতুন পরীক্ষা সেই ধারাবাহিকতায় আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে সত্যিকার অর্থে গত 17 বছরে অনেক ত্যাগী নেতাকর্মী তারা বিএনপির জন্য কাজ করেছেন এবং রাজনীতিতে স্বাভাবিকভাবেই ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করা না হয় সেক্ষেত্রে সেই দলটি বা সেই রাজনৈতিক এন্টিটিটি খুব বেশি এগোতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন রুমিন ফারহানা, তিনি আওয়ামী লীগের সময় অনেক সোচ্চার ছিলেন, উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দুর্নীতি থেকে শুরু করে অনেক অনিয়ম নিয়ে কথা বলেছেন এবং প্রত্যাশিত ছিল তার দিক থেকে যে নমিনেশনের ক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে। তো দলীয় নমিনেশন কাকে দেবেন সেটা অবশ্যই দল ঠিক করবে, কিন্তু এখানে এক ধরনের হতাশার বিষয় আলোচিত হচ্ছে, মানে তিনি দল ছেড়ে চলে যেতে পারেন এই ধরনের কথাবার্তাও আসছে এবং এরকম আরও অনেক হয়তো উদাহরণ রয়েছে। সেই ক্ষেত্রে এটা কি একটা বড় ধরনের চ্যালেঞ্জ কি না তারেক রহমানের জন্য, যে কাদেরকে তিনি মূল্যায়ন করবেন এবং নেতৃত্বের প্রশ্নে কাদেরকে তিনি অগ্রাধিকার দেবেন? ডক্টর মাসরুর। এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির যে নমিনেশন প্রসেসটা আছে, এটা ইটসেলফ একটা খারাপ প্রসেস। ধরেন আমি যদি ব্রিটেনের কথা বলি, কেউ যদি নমিনেশন পেতে চায় সেটা কিন্তু সেন্ট্রাল পার্টি বসে ঠিক করে দেয় না, সেটা কিন্তু লোকাল প্রাইমারি অথবা লোকাল লেভেলে তাকে নির্বাচিত হয়ে নমিনেশনটা পেতে হয়। কিন্তু বাংলাদেশে নমিনেশন প্রসেসটা এরকম যে আমরা শুনি যে নির্বাচন বাণিজ্য মুখ তুমুক, সেগুলি বাদ দিলাম, এখানে সেন্ট্রাল পার্টি বসে ঠিক করে দেয় কে কোথায় লোকাল লেভেলের নমিনেশন পাবে। দিস প্রসেস ইজ রং প্রসেস, যেটার মধ্যে দিয়ে নমিনেশন কেনা বেচা হয়। আর একটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সে এখন বিএনপি যেটা করার চেষ্টা করছে, বিএনপি জেতার জন্য যে কিছু বাম, কিছু ইসলামিস্ট, নানা ধরনের ফোর্স এসে অ্যাকোমোডেট করতে চাচ্ছে, এইটা তার একটা নির্বাচনী কৌশল। কিন্তু সেই কৌশলের ক্ষেত্রে আসলে যারা দলের মানে ডেডিকেশন আছে তাদের বিষয়টা বিবেচনা করা উচিত। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই, বাংলাদেশে পলিটিক্সে পার্টি পাওয়ারের কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখেন একসময় দেখতাম আওয়ামী লীগের লোকেদের নেতাদের, যাদের অনেক গ্রামের দরিদ্র মানুষ এবং খেটে খাওয়া মানুষ এবং ডেডিকেটেড প্রচুর নেতাকর্মী ছিল। যদি আপনি হিসাব করেন গত পার্লামেন্ট, দেখবেন যে মোস্ট অফ দেম 80% হচ্ছে নবরিচ, যারা লুটপাট করে বড় বড় অর্থবিত্তের মালিক হয়েছে, সেটাই কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিল। পলিটিক্সে এই যে পাওয়ার কম্বিনেশন উইদিন দ্য পার্টি, এটা বদল হয়ে যাচ্ছে। এবং এই যে একটা ক্লাস গড়ে উঠছে, লুটেরা ক্লাস, তারা খালি অর্থনৈতিক ক্ষমতায় তারা স্যাটিসফাইড না, তারা এখন পলিটিক্যাল পাওয়ারটাও চায়। কিন্তু বিএনপির যে নির্বাচনী নমিনেশনগুলি, সেই ক্ষেত্রে বিএনপিকে ভাবতে হচ্ছে যে তারা কতখানি অ্যাকোমোডেটিভ হইতে পারবে, শুধু দল না, দলের বাইরে অন্যান্যদের নিয়ে, যাতে তারা বিশেষত বিএনপির একটা বড় বিবেচনা হচ্ছে আমার মনে হয় জামাত ইসলাম। সেক্ষেত্রে তারা অন্যান্য ধর্মীয় দল জামাতের বাইরে তাদের অ্যাকোমোডেট করে জামাতকে একটা কৌশলগত জায়গায় একটা মোকাবেলা করতে চায়। সেটা অনেকটা বিএনপির উপর ডিপেন্ড করে। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এনসিপির সঙ্গে জামায়াতের যে অ্যালায়েন্স, সেটি নিয়ে পাবলিক স্ফিয়ারে বিস্তর কথা হচ্ছে এবং অনেকেই বলছেন, একটা অংশ বলছেন যে এটাই হওয়ার কথা ছিল, মানে এনসিপি জামাতের দিকে ঝুঁকবে, কেননা তাদের ঝোঁকটা বা তাদের আইডিওলজিক্যাল যে অ্যালাইনমেন্ট সেটা জামাতের দিকেই বেশি। আবার অনেকে বলছেন যে এই ধরনের জোট তো জামাতের সঙ্গে আওয়ামী লীগ বিএনপিও করেছে, মানে একটা হচ্ছে স্ট্র্যাটেজিক জোট আর একটা নির্বাচনী জোট, এভাবে এর আগেও হয়েছে, এটা নতুন কিছু নয়। তো যদিও আজকে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে কথা হচ্ছে, কিন্তু তারপরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনী সমীকরণে এনসিপির জামাতের দিকে ঝুঁকে যাওয়া, এটি বিএনপির জন্য কি কোনো বার্তা বহন করছে কিনা? ডক্টর মাসরুর। আমি একটা বলতে চাই, আমি আসলে এই জুলাই অভ্যুত্থানের পরে একটা প্রত্যাশা করেছিলাম যে ট্রেডিশনাল যে পলিটিক্যাল পার্টিস আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আমাদের একটা দল দরকার। সেক্ষেত্রে আমার একটা প্রত্যাশা ছিল, কারণ এই দলগুলি অনেক বছর রুল করেছে বাংলাদেশকে, যে যদি একটা নতুন দল হয়। কিন্তু এনসিপি এতই হতাশ করছে এবং তাদের পলিটিক্স, তাদের কোনো পলিটিক্স নেই, তারা যেটা করেছে এটা গুন্ডাতন্ত্র, মারামারি, ধরাধরি, অশান্তি, এগুলি করছে। তাদের তো কোনো স্পেসিফিক পলিটিক্স নাই, তাদের তো কোনো সংগঠন নাই। এনসিপি ইলেকশন করলে তো কিছুই পাবে না। এনসিপি যে জামাতের সাথে যায় এটা ম্যাটার করে না, এনসিপির তো দল নাই, লোক নাই। কিন্তু ম্যাটার করে ওইটুকুই, এই সমস্ত এদের কয়েকজন নেতা আছে, তারা কিছু বক্তৃতা বিবৃতি দিবে, মানুষকে একটু হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। আপনি দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ, তার ভাষার মধ্যে, রাজনীতির মধ্যে আপনি কোনো পলিটিক্স দেখি না।
সে বাংলাদেশকে ভারতের হুমকি দেয় যে সেভেন সিস্টার ভেঙে দেবে। ওর কতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, কি করে রাজনীতি করতে হয়, কথা বলতে জানে। ও বাংলাদেশের জন্য ভারতের হাতে একটা অজুহাত তুলে দিতে চায় যাতে বাংলাদেশ আরো অনিরাপদ হয়। সো এগুলি 71-এর রাজাকারদের সাথে গেলে এরাই আরো কলঙ্কিত হবে। এদের এমনি কোনো ভিত্তি নাই, এরা একটা গুন্ডাতন্ত্র কায়েম করছে, দে ডোন্ট হ্যাভ এনি পলিটিক্স, এটার সিগনিফিকেন্টলি কোনো ইনফ্লুয়েন্স রাখবে না, ধন্যবাদ। তারাই বরং ওয়াইপড আউট হয়ে যাবে বাংলাদেশ থেকে। রাইট। আমি জনাব আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে এই আগামী দিনের যে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করে আছি 12ই ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এই যে যে জোটের সমীকরণ এবং এই সমীকরণের বাইরে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তার নতুন নেতৃত্বের চ্যালেঞ্জের বিপরীতে আপনি যদি আপনার কনক্লুডিং যে রিমার্ক বা এই নির্বাচন কেন্দ্রিক ভাবনাটা আমাদের সঙ্গে শেয়ার করেন ব্রিফলি, জনাব হেলাল। দেখেন, এখন আমরা দেখছি যে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে রাজনীতিতে ব্রেক থ্রুটা দরকার, যে পরিবর্তনটা দরকার, আমরা সবাই বলছি, আমাদের বিএনপিও বলছে, এই পরিবর্তনটা করার মতো বিকল্প শক্তি কিন্তু বিএনপির বিকল্প শক্তি এখন আর কেউ নেই। আমাদের রাজনৈতিক সাংগঠনিক যে কাঠামো, তারপর আমাদের নেতৃত্ব, এরকম এই নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব কিন্তু এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি, এবং বিকল্প কোনো দলও এভাবে গড়ে ওঠেনি, কারণ আমাদের 4 বার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। জনাব হেলাল, এটা একটু আওয়ামী লীগের মতো হয়ে গেল না? আওয়ামী লীগের লোকজন বলতো আপার কোনো বিকল্প নেই, মানে বিষয়টা কি? আমি ওইটা বলছি না, আমি ওইভাবে বলছি না, আপনি ওইভাবে মিলাতেই পারেন, কিন্তু আপনি চারিদিকে লক্ষ্য করে দেখেন যে আমরা 4 বার দেশ পরিচালনা করেছি, এটা তো সত্য, এটা তো অসত্য না। সে অভিজ্ঞতা কি বিকল্প আর কোন দল বাংলাদেশে আছে আপনি বলেন? যেহেতু আওয়ামী লীগ এখন নেই, তারা চলে গেছে, তাহলে আমরা তো 4টা বার দেশ পরিচালনা করেছি, এবং আমাদের যে পলিটিক্যাল যে লিডারশিপ এখন আপনি দেখেন, সেই লিডারশিপের সাথে অন্যান্য লিডারশিপের তুলনা করলে যে বাংলাদেশকে এখন চালানোর জন্য তিনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, তিনি যে কথাগুলো বলেছেন, সেইটা আমরা যদি এক্সিকিউট না করি, তখন আপনি বলতে পারেন যে আপনার কথাটা ঠিক আছে জনাব হেলাল, এটা ঠিক আছে, কিন্তু কয়েকদিন আগে গত সপ্তাহে জামায়াত ইসলামের আমির লন্ডনে এসেছিলেন এবং আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে তিনি বসেছিলেন একটি মতবিনিময় সভায়। সেখানে তিনি বলেছেন যে তিনি একজন ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তিনি নাকি তাকে বলেছেন যে অনেকেই তো দেখলাম, মানে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি শাসন তো দেখলাম, কাজে যদি কোনো বিকল্প নেতৃত্বের ম্যান্ডেট দেয় জনগণ, সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ তিনি ওটিকে রেফার করে বলছেন যে মানুষ আসলে এখন জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, যে তারা কেমন করে। আপনার কি মনে হয় যে মানুষ এরকম চিন্তা করছে? আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে তারা? আমি প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমি এবার নমিনেশনও পেয়েছি। আমি আমাদের খুলনা অঞ্চলের কথা বলতে পারি, সেখানে আমি আমাদের যে কয়েকটি সিট আছে, আমি প্রায় সবকটা নির্বাচনী কেন্দ্রে ঘুরেছি, কথা বলেছি। সেখানে আমি দেখেছি যে এই নির্বাচনে আমাদের মনোনয়ন দেওয়ার পরে বিএনপির যে সাংগঠনিক অবস্থা আমি দেখলাম যে ব্যাপক কর্মী বল। সুতরাং ভোটের আপনি পত্রপত্রিকায়, টেলিভিশনে যে ন্যারেটিভই তৈরি করেন না কেন, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু তা না। জামাত ইসলাম এত বড় সাংগঠনিক দক্ষতা, শক্তিশালী দল না যে বিএনপিকে আপনি পরাজিত করতে পারে। বিএনপির সাংগঠনিক যে সক্ষমতা এবং যে পরিমাণ কর্মী আমি দেখলাম, যে পরিমাণ সাপোর্টার, যে পরিমাণ শুভানুধ্যায়ী, সেখানে জামাত ইসলাম তো প্রথম সারির রাজনৈতিক দল ছিল না কখনোই, তাই না? আপনি দেখেছেন কখনো বিএনপির ঘাড়ে শহর হয়েছে, কখনো আওয়ামী লীগের ঘাড়ে শহর হয়েছে। সুতরাং আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল দীর্ঘদিন ধরে বিএনপি, আওয়ামী লীগ, একটা আর্ক রাইভেল। কিন্তু এখন আওয়ামী লীগ চলে গেছে, সেই জায়গাটা জামাত আপনার আসতে চাচ্ছে বা আসার চেষ্টা করছে, কিন্তু কতটুকু আসতে পারবে? কারণ তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে, যে আপনার একটা আমাদের মহান ধর্মকে সামনে নিয়ে তারা পলিটিক্সের হীন স্বার্থে, আমি হীন বলছি এই জন্য যে ধর্মের কাভারেজ এরিয়া পলিটিক্সের থেকে অনেক বড়। পলিটিক্সের মধ্যে সংকীর্ণ স্বার্থে আপনার ধর্মের এই মহত্বকে যে বিকায় দিচ্ছে, এটা কিন্তু জনগণ কখনোই ভালোভাবে নেই না। আপনি ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে সমান করলে হবে না। আমরা অতীতে দেখেছি ডাকসুতে যারা জিতছে, বামধারারাই সবসময় ডাকসুতে আগে জিততো, 60-এর দশকে, 70-এর দশকে, ইভেন 80-এর দশকেও। তার মানে কি আপনার জাতীয় রাজনীতি তাদের কিন্তু প্রভাব ছিল?
আমি ধন্যবাদ। সেটাই বলছি, এটা জাতীয় রাজনীতির যে অভিজ্ঞতা, আমাদের যে সংগঠন এবং জামাতের বয়ান যেটা, সেই বয়ানটা তো একপাশে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে তারা অনেক বলছে। ধন্যবাদ এখন জনাব দেখেন হেলাল, আমাদেরকে বিএনপিও তো আপনার শেষ একটা করতে হবে। ইসলামকে স্বীকার করা দল, জি, সুতরাং এখানে তো আমাদের সবসময় আমরাই এগিয়ে আছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল এবং ডক্টর আক্তার সোবহান মাসরুর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং রাজনীতির যে একটা নেতৃত্বের যে একটা নতুন পরীক্ষা, সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। দর্শক আমাদের সঙ্গেই থাকুন এবং স্টার ডিসকোর্সের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।